আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজ ক্লাস 10-এর মডেল অ্যাক্টিভিটি টাস্ক তোমাদের বাংলার যে পার্ট 4 দেওয়া হয়েছে তা সম্পূর্ণ এখানে করে দেওয়া হয়েছে। তো চলো আমরা দেখি প্রথমে কি আছে। তোমাদের প্রথমে আছে যে ঠিক উত্তরটি বেছে নাও। তো এখানে বলা আছে তপনের লেখা গল্পটি সন্ধ্যাতারা পত্রিকায় ছাপা হয়েছিল কিসে? প্রথম প্রশ্ন রাজারানী, অ্যাক্সিডেন্ট, প্রথম দিন ও স্কুলে ভর্তি হওয়ার অভিজ্ঞতা। তোমরা দেখতে পাচ্ছ উত্তর পাশেই লেখা আছে গ নম্বর প্রথম দিন। 1.2 পাঠ্যে পাঠ্যে হবে অশোকে একজন কবিতাটির অনুবাদককে। তোমরা এখানে খ নম্বর উত্তরটি লিখবে নবারুণ ভট্টাচার্য। 1.3 আফ্রিকা কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের যে কাব্যগ্রন্থ থেকে নেওয়া আছে, 4টি অপশন আছে, তার মধ্যে গ নম্বর পত্রপুট উত্তরটি সঠিক হবে। এবার 4 নম্বর 1.4-এর বাবু কুইল ড্রাইভার্স কথাটি বলতেন কে বলতেন? 4টি অপশনের মধ্যে খ নম্বর যে উত্তরটি আছে লর্ড কার্জন, সেটি তোমরা লিখবে। 5 নম্বর যে কাব্যগ্রন্থটি শঙ্খ ঘোষের লেখা নয় সেটি কোনটি? সেটি হচ্ছে প্রথম উত্তরটি দিন ও রাত্রি। তাহলে আমাদের এখানে অপশনগুলি বেছে নিয়ে যে লেখা সেটা হয়ে গেল এই 5টি প্রশ্ন। এবার কম বেশি 20টি শব্দে উত্তর দিতে হবে। সেই প্রশ্নগুলি আমরা দেখি, চলো কি আছে। বলা আছে কোন কথাটি শুনে তপনের চোখ মার্বেল হয়ে গিয়েছিল? তোমরা উত্তরটি এইভাবে লিখবে, লেখকরা ভিন্ন জগতের প্রাণী, এটাই ছিল তপনের ধারণা, কিন্তু তার নতুন মেসমশাই একজন লেখক শুনে বিস্ময়ে তপনের চোখ মার্বেল হয়ে গেল। 2 নম্বর প্রশ্নটি অশোকে একজন কবিতাটি পাবলো নেরুদার কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? উত্তরটি হবে এরকম, অশোকে একজন কবিতাটি পাবলো নেরুদার এক্সট্রা ভার্জিয়া কাব্যগ্রন্থের অন্তর্গত। 2.3 হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধে প্রাবন্ধিক ছোটবেলায় কার লেখা জ্যামিতির বই পড়েছিলেন বলে জানিয়েছেন? হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধে প্রাবন্ধিক ব্রাহ্মমোহন মল্লিকের জ্যামিতি বই পড়েছেন বলে জানিয়েছেন। 4 নম্বর আফ্রিকা কবিতায় দিনের অন্তিমকাল কিভাবে ঘোষিত হয়েছিল? উত্তর লিখবে এইভাবে, অশুভ ধ্বনিতে দিনের অন্তিমকাল আফ্রিকা কবিতায় ঘোষিত হয়েছিল। নেক্সট, আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতায় কবি পায়ে পায়ে হিমানির বাদ বলতে কি নির্দেশ করেছেন? হিমানি অর্থাৎ বরফের বাদ ভঙ্গুর এবং অস্থায়ী। উদ্ধৃত অংশে কবি আশ্রয়হারা, দাঙ্গা বিধ্বস্ত ভারতবাসীর ছিন্নমূল অবস্থাকে বুঝিয়েছেন। চলো 3 নম্বর আমরা যে উত্তর প্রশ্নটি আছে সেটা দেখি। প্রসঙ্গ নির্দেশ সহ কম বেশি 60টি শব্দে তোমরা উত্তর লিখবে। প্রথম প্রশ্ন 3.1 ওর হবে বক্তাকে, কেন তার এমন মনে হয়েছে? উত্তর এইভাবে লিখবে, আশাপূর্ণা দেবী রচিত জ্ঞানচক্ষু গল্পে উদ্ধৃত উক্তিটির বক্তা হলেন তপনের ছোট মেসমশাই। প্যারা করে, গল্পের প্রধান চরিত্র তপন ছোট বয়স থেকে সে গল্প লিখতে খুব ভালোবাসে। তপনের বয়সের ছেলেমেয়েরা যেসব গল্প লিখতে পারে, যেমন রাজা রানীর গল্প, খুন জখমের গল্প প্রভৃতি, কিন্তু তপন তাদের ব্যতিক্রমী। তপন লিখে ফেলল তার স্কুলে ভর্তি হওয়ার প্রথম দিনের অভিজ্ঞতা ও অনুভূতি। লেখক মেশর ব্যাপারটি ভালো লাগে এবং আলোচ্য উক্তিটি করে বসেন। পরের প্রশ্ন, অশোকে একজন কবিতায় কার মাথার উপর বছরগুলি কেন পরপর পাথরের মতো নেমে এসেছিল? উত্তরে হয়ে লেখো, অশোকে একজন কবিতায় অপেক্ষারত মেয়েটির মাথার উপর একের পর এক কেটে যাওয়া বছরগুলি পাথরের মতো নেমে এলো। প্যারা করে লেখো পরের পাঠটি, যুদ্ধক্ষেত্রে যাওয়া কবির জন্য মেয়েটি দরজায় অপেক্ষা করতে থাকলো দিনের পর দিন, বছরের পর বছর, অথচ তিনি আর ফিরে এলেন না। প্রিয়জনকে হারিয়ে অতিক্রান্ত বছরগুলি অপেক্ষারত মেয়েটির কাছে ক্রমেই ভারী বলে অনুভূত হতে থাকলো। মনে হলো তা যেন পাথরের মতো তার মাথার উপর নেমে এসেছে। পরের প্রশ্নটি, আমরা ভিখারি 12 মাস, আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতায় কবির এমন মন্তব্যের কারণ বিশ্লেষণ করো। বলা হয় উত্তরটি ভেবে লেখো, উদ্ধৃতিটি শঙ্খ ঘোষের আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতার অংশবিশেষ। আমরা ভিখারি 12 মাস বলতে কবি মানুষের মানসিক দৈন্যের কথা বলেছেন। কবির মতে নানান প্রতিকূলতা ও যুগ যন্ত্রণার ক্ষত নিয়ে মানুষ বেঁচে আছে। সে পথহারা, তার মানসিক দৃঢ়তা শিথিল হয়ে পড়েছে, তার প্রকৃত ইতিহাসের সঠিক প্রতিফলন হয়নি জেনেও সে নিশ্চুপ ও
ও বহির্বিশ্ব থেকে বিচ্ছিন্ন। এভাবে আপাত দুর্বল ও ভীরু সাধারণ মানুষের অবহেলিত মানসিক দৈন্যের কথা বলতে গিয়ে কবি এমন মন্তব্য করেছেন। পরের প্রশ্নটি, উদ্ভ্রান্ত আদিম যুগের কথা আফ্রিকা কবিতায় কিভাবে উল্লেখিত হয়েছে? উত্তরে ভেবে লেখো, আদিম যুগে মহাবিশ্ব তথা আমাদের পৃথিবী ছিল অশান্ত, ধীরে ধীরে তা শান্ত হয়। সে সময় সবকটি মহাদেশ ছিল একই ভূখণ্ডের অন্তর্গত। এরপর বিভিন্ন মহাদেশ তাদের মূল ভূখণ্ড থেকে আলাদা হয়ে যায় এবং সশস্ত্র মহাদেশ হিসাবে আত্মপ্রকাশ করে। এই বারবার রদবদলের স্বতন্ত্র মহাদেশ লিখবে তোমরা। এখানটায় ভুল আছে, একটু কারেকশন করে নেবে। স্বতন্ত্র মহাদেশ হিসেবে আত্মপ্রকাশ করে। এই বারবার রদবদলের স্রষ্টা যখন নিজের সৃষ্টির প্রতি অসন্তোষ, তখন স্রষ্টা বারবার তার সৃষ্টিগুলিকে বিধ্বস্ত করেছিল। পরের প্রশ্নটি, আমি যেখানে কাজ করি সেটা লেখালেখির অফিস, সেই অফিসের চিত্র লেখক কিভাবে উপস্থাপিত করেছেন? উত্তরটা দেখো, কালি কলম মানে লেখে তিনজন, কোটেশনে রাখার পর লিখবে, প্রবাদটি প্রচলিত হলেও কলম ক্রমশ হারিয়ে গিয়েছে। লেখক লেখালেখির অফিসে কাজ করেন, লেখক ছাড়া সেখানে সবাই কম্পিউটার ব্যবহার করেন। এমনকি কখনো ভালোবেসে তারা লেখকের লেখাটাও কম্পিউটারে লিখে দেন। কলম লেখকের নিত্যসঙ্গী, কখনো সেই কলম নিয়ে যেতে ভুলে গেলে বিপদ। অফিসে কারো সঙ্গে কলম থাকে না, আবার কলম পেলেও তার মুখ ভোঁতা, ফলে লিখে তিনি শান্তি পান না। লেখালেখির অফিস হওয়া সত্ত্বেও কারো কাছে কলম থাকে না, তবু কালগুণে সবাই মুন্সি। এবার দেখো, আমরা পরে যে 4 নম্বর আছে, 150টি শব্দে আমাদের লিখতে হবে। তার প্রথম প্রশ্নটি এরকম আছে, পৃথিবীতে এমন অলৌকিক ঘটনা ঘটে, কোন ঘটনাকে অলৌকিক আখ্যা দেওয়া হয়েছে? এই ঘটনার প্রতিক্রিয়া কি হয়েছিল? জ্ঞানচক্ষু গল্প অনুসরণে তা বুঝিয়ে দাও। তো চলো, কী হবে এটা উত্তর। প্রখ্যাত শিশু সাহিত্যিক আশাপূর্ণা দেবীর গল্প জ্ঞানচক্ষুর কেন্দ্রীয় চরিত্র তপন। বিশাল পৃথিবীতে স্বল্প বাস্তববোধ নিয়ে আর 5টা শিশুর মতোই তার পথ চলা। লেখকদের সম্পর্কে তার ধারণা সে কথাই বলে। সেই তপন তার নতুন লেখক মেসোমশায়ের সান্নিধ্যে এসে তার প্রতিভাকে বিকশিত করে কাঁচা হাতে লিখে ফেলে একটা আস্ত গল্প। সেই গল্প মেসোর হাতে গেলে মেসো তপনের ও বাড়ির লোকদের মন রাখার জন্য তা সামান্য কারেকশন করে সন্ধ্যাতারা পত্রিকায় ছাপিয়ে দেওয়ার অঙ্গীকার করেন ও সেটি নিয়ে যান। তার বেশ কিছুদিন পর সন্ধ্যাতারা পত্রিকায় গল্পটি ছেপে বেরায়। তপনের কাছে এই চমকপ্রদ ঘটনাটি অলৌকিক বলে মনে হয়েছিল। পরের পাঠটি, অলৌকিক শব্দটি আবিধানিক অর্থ হলো মানুষের পক্ষে যা সম্ভব নয় বা পৃথিবীতে সচরাচর যা ঘটে না। এক্ষেত্রে ছোট্ট তপনের লেখা গল্প পরিবেশ ও পরিস্থিতির সমন্বয়ে যেভাবে ছাপার অক্ষরে প্রকাশিত হয়েছিল সেটাই অলৌকিক। আসলে তপনের লেখক সম্পর্কে ধারণার অবসান, গল্প লেখা, তা মেসোর হাত ধরে ছাপার অক্ষরে প্রকাশিত হওয়া প্রভৃতি ঘটনাগুলি তার কাছে এতটাই অবিশ্বাস্য যে তার মনে হয় সমস্ত ঘটনাটি যেন অলৌকিক। এরপরে প্রশ্নটি, আয় আরব বেঁধে বেঁধে থাকি থেকে আছে। তো প্রশ্নটি আছে, আয় আরব বেঁধে বেঁধে থাকি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত, আর এই কবিতায় এই আহ্বান ধ্বনিত হয়েছে কেন? তো প্রথম পাঠটি এইভাবে লেখো, আয় আরব বেঁধে বেঁধে থাকি কবিতাটি সমসাময়িক কালের অন্যতম শ্রেষ্ঠ কবি শঙ্খ ঘোষের জলই পাষাণ হয়ে আছে কাব্য সংকলন থেকে গৃহীত হয়েছে। পরের পাঠটি, আধুনিককালে খ্যাতনামা কবি শঙ্খ ঘোষের একটি অনবাদ্য কবিতা হলো আয় আরব বেঁধে বেঁধে থাকি। আলোচ্য কবিতায় যুদ্ধ বিধ্বস্ত পৃথিবীতে সাধারণ মানুষ বেঁচে থাকার লড়াই এবং হাতে হাত রেখে তা সব প্রতিকূলতা অতিক্রম করার কথা বলা হয়েছে। কবিতার শুরুতেই এক সংকটময় পরিস্থিতির কথা তুলে ধরা হয়েছে। অসহায় সাধারণ মানুষ প্রত্যক্ষ করেছে যে তাদের ডান দিকে ধস, বাঁ দিকে গিরিখাত, মাথার উপর বোমারু বিমান এবং পায়ের তলায় হিমানির বাঁধ, অর্থাৎ যুদ্ধের ভয়াবহতা থেকে মুক্তির কোনো উপায় নেই। আবার যুদ্ধের ফলে তারা গৃহহারা হয়েছে। তারা দেখে যে তাদের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে শিশুদের সব। নিজেদের ভবিষ্যৎ প্রজন্মকে এইভাবে শেষ হতে দেখে তাদের মনে প্রশ্ন জাগে, আমরাও তবে এইভাবে এই মুহূর্তে মরে যাব নাকি? কোশ্চেন মার্ক। এই সংকটের মুহূর্তের সবাই ঐক্যবদ্ধভাবে হাতে হাত রেখে বাঁচার সংকল্প করে। প্যারা করে লেখো,
এই সব সাধারণ মানুষের নাম পরিচয়হীন, ইতিহাসেও তাদের কোনো উল্লেখ নেই। চারিদিকে মৃত্যুর হাতছানি দেখে তাদের ভ্রম হয় যে পৃথিবী বেঁচে আছে কি না। তবে হতাশাই শেষ কথা নয়। যুদ্ধের বিভীষিকা অতিক্রম করে যারা এখনও বেঁচে আছে তারা সকলে আবার হাতে হাত রেখে বেঁচে থাকার শপথ নেয়। আমরা 3 নম্বর প্রশ্নটি দেখব আফ্রিকা থেকে। দস্যুরা কিভাবে আফ্রিকার ইতিহাসে চিরচিহ্ন এঁকে দিয়ে গেছে তা আফ্রিকা কবিতা অনুসরণে আলোচনা করো। উত্তরটি এইভাবে লেখো। আফ্রিকা কবিতায় সাম্রাজ্যবাদী ইউরোপীয় শক্তিগুলি আফ্রিকার অপমানিত ইতিহাসে চিরচিহ্ন দিয়ে গিয়েছিল। প্যারা করে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার আফ্রিকা কবিতায় আফ্রিকার ওপর সাম্রাজ্যবাদী শাসকদের অত্যাচার ও শোষণ বঞ্চনার কাহিনীকে বর্ণনা করেছেন। প্রাকৃতিকভাবে দুর্গম আফ্রিকা দীর্ঘময় ইউরোপীয় শক্তিগুলির নজরের বাইরে ছিল, কিন্তু 19 শতকে ইউরোপীয়রা আফ্রিকায় উপনিবেশ স্থাপন শুরু করে। এই শতকের শেষে প্রায় পুরো আফ্রিকা ইউরোপের বিভিন্ন দেশের উপনিবেশে পরিণত হয়। এই সব তথাকথিত সভ্য রাষ্ট্রশক্তি আফ্রিকার মানুষদের ওপর নির্মম অত্যাচার চালায়। সেখানকার মানুষের অধিকার কেড়ে নেওয়া হয়, তৈরি হয় মানবিকতার লাঞ্ছনার কাহিনী। আফ্রিকার মানুষকে ক্রীতদাস হিসাবে সরবরাহ করা হতে থাকে। আফ্রিকার প্রাকৃতিক সম্পদ হয়ে ওঠে আকর্ষণের কেন্দ্র। তাদের নির্লজ্জ লোভ যেন বর্বরতার রূপ ধরে আত্মপ্রকাশ করেছিল। ক্ষতবিক্ষত হয়েছিল আফ্রিকার মানুষ, তাদের রক্ত আর চোখের জল কর্দমাক্ত হয়েছিল আফ্রিকার মাটি। সাম্রাজ্যবাদী রাষ্ট্রনায়কদের কাটামারা জুতোর নিচে বিভৎস কাদার পিণ্ড যেন চিরকালের মতো অত্যাচারের চিহ্ন রেখে গিয়েছিল আফ্রিকার অপমানিত ইতিহাসে। নেক্সট কোশ্চেন, হারিয়ে যাওয়া কালিকলম থেকে কি আছে? জন্ম নিল ফাউন্টেন পেন। হারিয়ে যাওয়া কালিকলম রচনা অবলম্বনে ফাউন্টেন পেনের জন্মবৃত্তান্ত আলোচনা করো। উত্তরটি তোমরা এইভাবে লিখবে। পৃথিবীর প্রতিটি আবিষ্কারের পেছনেই থাকে নানান গল্প বা ঘটনা, তবে গল্প বা ঘটনার যাই থাক না কেন, প্রয়োজনের তাগিদেই যে আবিষ্কার এ কথা সকলে মানতে বাধ্য। লুইস অ্যাডসন ওয়াটারম্যানের ফাউন্টেন পেন আবিষ্কারের পেছনে এমনই একটি বৃত্তান্ত রয়েছে। তিনি ছিলেন একজন ব্যবসায়ী। সেকালে অন্য ব্যবসায়ীদের মতো তিনিও দোয়াত কলম নিয়ে কাজে বের হতেন। একবার তিনি এক ব্যবসায়ীর সঙ্গে চুক্তিপত্র সই করতে গিয়েছিলেন। দলিল কিছুটা লেখা হয়েছে, এমন সময় দোয়াত হঠাৎ উপুড় হয়ে পড়ে গেল কাগজে। আবার তিনি ছুটলেন কালির সন্ধানে। ফিরে এসে তিনি শোনেন ইতিমধ্যে আরেকজন ব্যবসায়ী সইসাবুত করে চুক্তি পাকা করে ফেলেছেন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে বিমর্ষ ওয়াটারম্যান প্রতিজ্ঞা করেন যে এর একটা বিহিত তাকে করতেই হবে। এরপরে তার নিরলস প্রচেষ্টার জন্ম নিল ফাউন্টেন পেন। পরের প্রশ্নটা দেখো। তারপর যুদ্ধ এলো। কিসের মতো যুদ্ধ এলো আর তার পরিণতি কি ঘটল? পাবলো নেরুদা রচিত অশোকে একজন কবিতাটি একটি যুদ্ধের প্রেক্ষাপটে রচিত হয়েছে। কবির মতে সেই যুদ্ধ এসেছিল রক্তের আগ্নেয় পাহাড়ের মতো। দ্বিতীয় পার্টটি পয়েন্ট আউট করবে যুদ্ধের পরিণতি। মানুষের শান্ত জীবনে ভয়াবহ যুদ্ধের রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো নেমে এলো। সমতলে যেখানে মানুষের বসতি সেখানে আগুন ধরে গেল। সর্বগ্রাসী যুদ্ধের আগ্রাসন থেকে দেবতারাও নিস্তার পেল না। মন্দির থেকে টুকরো টুকরো হয়ে ছিটকে পড়ল দেবতার মূর্তিগুলো। মানুষের দেহ বিশ্বাস ভঙ্গ হলো। প্রাণের প্রতীক শিশুরা এবং বস্তু তথা আশ্রয়েও প্রতীক বাড়িরা খুন হলো। কথকের স্মৃতি ঘেরা মিষ্টি বাড়ি, ঝুলন্ত বিছানায় ঘুমিয়ে থাকা বারান্দা, গোলাপি গাছ, চিমনি, জলতরঙ্গ সব চূর্ণ হয়ে গেল। শহর জুড়ে পড়ে রইল কাঠকয়লা, দোমড়ানো লোহা, ভাঙা মূর্তি, রক্তের কালো দাগ। সর্বত্র কেবল রক্তপাত, ধ্বংস আর মৃত্যুর ছবি। আলোচ্য কবিতা এইভাবেই যুদ্ধের বীভৎসতা প্রকাশ পেয়েছে। যুদ্ধের ফলশ্রুতি এমনই ধ্বংসাত্মক বীভৎস হয়। তবু জীবনকে, মানবতাকে, হৃদয়ের ভালোবাসাকে একেবারে নিশ্চিহ্ন করা যায় না। ধ্বংসের মধ্যেও জীবনের প্রতীক হয়ে রয়ে যায় মৃত্যুঞ্জয়ী সেই মেয়েটি। কথকের ফিরে আসার প্রত্যাশায় সে দাঁড়িয়ে আজ থাকে। তারপর নিচে লাইন লিখবে, আর সেই মেয়েটি আমার অপেক্ষায়। এবার ব্যাকরণের পাঠটি দেখো। প্রথম প্রশ্নটি আছে অনুসর্গ হলো এক প্রকার, উত্তরটি হবে অব্যয়পদ। দ্বিতীয়টি বিভক্তি কখনোই লুপ্ত হয় না, এর উত্তর হবে সম্বন্ধ পদে। 3 নম্বর নির্দেশকের একটি উদাহরণ হলো গুলি। বঙ্গানুবাদ, আমি আর বঙ্গানুবাদটি পড়লাম না, আমি উত্তরটা কী আছে সেটাই পড়ে দিচ্ছি। বাড়ি হলো শিশুদের প্রথম স্কুল, যেখানে সে তার প্রথম পাঠ শেখে। সে দেখে, শুনে ও শিখতে শুরু করে বাড়িতেই। বাড়ি হলো তাই যা শিশুর চরিত্র নির্মাণ করে। একটি ভালো বাড়ি সৎ এবং সুস্থ মানুষ তৈরি করে।
তাহলে তোমাদের এইখানে মডেল অ্যাক্টিভিটি টাস্কটি কমপ্লিট হচ্ছে, শেষ হচ্ছে। বাকি যে তোমাদের টাস্কটা আছে ইতিহাস ভূগোল, তাও কাল পরশু তোমাদের দিয়ে দেওয়া হবে এই চ্যানেলে।